আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? তোমরা আশা করছি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আমি উর্মি রহমান সোনিয়া, প্রভাষক, গার্হস্থ্য বিজ্ঞান বিভাগ, ডক্টর সাইফুল ইসলাম ডিগ্রি কলেজ, কাঠগড়া। তো আজকে আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করব, সরাসরি চলো আমরা সেটাতেই চলে যাই। আমরা আজকে বাস্তবায়ন ও নিয়ন্ত্রণের গুরুত্ব, সমন্বয় সাধনের গুরুত্ব, মূল্যায়নের গুরুত্ব, এরপর সিদ্ধান্ত গ্রহণের গুরুত্ব, এর বিভিন্ন পর্যায় এবং একক ও দলীয় সিদ্ধান্ত, এই টোটাল বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো গতদিন আমরা কিন্তু আলোচনা করেছিলাম কি নিয়ে? গৃহ ব্যবস্থাপনার ধাপের 3টা পয়েন্ট নিয়ে। কোনটা সেটা? পরিকল্পনা, সংগঠন এবং নির্দেশনা। এই 3টা বিষয় ছিল। তাহলে চলো আজকে আমরা শুরু করি আমাদের নিয়মিত কার্যক্রম। তাহলে প্রথমে আমরা আজকে আলোচনা করব বাস্তবায়ন ও নিয়ন্ত্রণ নিয়ে। ঠিক আছে? আচ্ছা, বাস্তবায়ন ও নিয়ন্ত্রণ অর্থাৎ ইমপ্লিমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল। বাস্তবায়নটা হচ্ছে ইংরেজিতে কি বলে? ইমপ্লিমেন্টেশন। আর নিয়ন্ত্রণটাকে বলে কন্ট্রোল। তাহলে আমরা একটু জেনে নিই ফার্স্টে যে বাস্তবায়ন বা কাকে বলে বা নিয়ন্ত্রণ কাকে বলে। বাস্তবায়নটা হচ্ছে আমরা যে পরিকল্পনাটা করি সেই নির্দেশ অনুসারে কোনো কাজ বাস্তবে রূপান্তর করাটাই হচ্ছে বাস্তবায়ন। অর্থাৎ কোনো কাজ হলে ব্যবস্থাপনার অন্যান্য ধাপগুলো তখন প্রয়োগ করা যায়। মানে কোনো কাজ হলে বলতে কোনো কাজ বাস্তবায়ন হলে। তাহলে আমরা কি বুঝলাম? বাস্তবায়নটা কি? বাস্তবায়নটা হচ্ছে পরিকল্পনা ও নির্দেশনা অনুসারে কাজ বাস্তবে রূপান্তর করাটাই হচ্ছে বাস্তবায়ন। এরপর হচ্ছে নিয়ন্ত্রণ বা কন্ট্রোলটা হচ্ছে, এর একটা আবিধানিক অর্থ আছে। এখানে অনেক কিছুই বোঝানো যায়, যেমন পরিচালনা করা, সংযত করা, দমন করা, বিরত রাখা বা আয়ত্তে রাখা। এখন ব্যবস্থাপনার যে গুরুত্বপূর্ণ ধাপগুলি আছে তার মধ্যে কিন্তু নিয়ন্ত্রণটা গুরুত্বপূর্ণ। কারণ পরিকল্পনা অনুযায়ী প্রতিষ্ঠানের যে কার্যক্রমগুলো হচ্ছে সেটা সঠিকভাবে সম্পন্ন হচ্ছে কিনা বা সেখানে কোনো গড়মিল পাওয়া যাচ্ছে কিনা সেটা সংশোধন করাকেই নিয়ন্ত্রণ বলে। তাহলে কাকে নিয়ন্ত্রণ বলে? যে পরিকল্পনা অনুযায়ী প্রতিষ্ঠানের কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন হচ্ছে কিনা তা যাচাই করার জন্য বা এর মধ্যে কোনো রকম গড়মিল আছে কিনা সেটা থাকলে সেটাকে সংশোধন করাকেই নিয়ন্ত্রণ বলে। অধীনস্থ যারা থাকে, ধরো একটা প্রতিষ্ঠান হোক বা পরিবার, সবাই কিন্তু সব কাজ সুষ্ঠুভাবে করতে পারে না। তখন কি হয়? সেই তারা যেন সঠিকভাবে কাজটা করতে পারে বা কাজটা অনেক ভালোভাবে সম্পন্ন করতে পারে, সেই জন্য আমাদের নিয়ন্ত্রণের প্রয়োজন হয়। এর ফলে যত ভুল ত্রুটি আছে সেগুলো খুঁজে বের করা যায়, সেগুলো সংশোধন করা যায় এবং এর জন্য উদ্দেশ্যটা অর্জন নিশ্চিত হয়। আচ্ছা, তাহলে কি জানলাম আমরা? বাস্তবায়ন ও নিয়ন্ত্রণের সংজ্ঞাটা জানলাম। এবার নিয়ন্ত্রণটা কেন গুরুত্বপূর্ণ, চলো আমরা একটু সেটা নিয়ে জানি। দেখো, পরিবারের সদস্যদের মানসিক সহযোগিতা ও সংগঠনের জন্য নিয়ন্ত্রণ প্রয়োজন। এটি ঝুঁকি কমাতে সাহায্য করে। সিদ্ধান্ত গ্রহণকারীদের মনোবল রক্ষার জন্য নিয়ন্ত্রণ প্রয়োজন। পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে কিনা তা নির্ধারণের জন্য নিয়ন্ত্রণ প্রয়োজন। অর্থাৎ আমি যে পরিকল্পনা নিয়ে আগাচ্ছি সেই পরিকল্পনাটা কতটুকু বাস্তবায়িত হচ্ছে সেইটা নির্ধারণ করার জন্য কিসের প্রয়োজন হচ্ছে? আমার নিয়ন্ত্রণের প্রয়োজন। এরপর সুষ্ঠু নিয়ন্ত্রণ ব্যবস্থা, প্রতিষ্ঠিত মান ও অর্জিত ফলের বিচ্যুতি ও তার কারণ নির্ণয় করার জন্য নিয়ন্ত্রণ আমাদেরকে সাহায্য করে। এর মাধ্যমে কাজ করলে যে কোনো কাজের বা যে কোনো ক্ষেত্রে সমস্যা থাকলে সেটা খুব সহজেই পরিবর্তন করা যায় এবং সমস্যাটার সমাধান করা যায়। কর্মীদের মধ্যে কাজের সতর্কতা ও দায়িত্ববোধ তৈরি হয়। সতর্কতাটা কেন হয়? কারণ আমি জানি যে আমি যেটাই করছি সেটাই কেউ না কেউ পর্যবেক্ষণ করছে বা আমি ভুল করলে সেই কাজটা আমাকে সংশোধন করতে হবে এবং আমাকে সঠিকভাবেই করতে হবে। তাহলে আমি ওই জায়গা থেকে কী করছি? নিজেই সতর্ক হয়ে যাচ্ছি এবং আমার মধ্যে একটা দায়িত্ববোধ সৃষ্টি হচ্ছে। এর মাধ্যমে সঠিক সময়ে ও সফলভাবে কাজ সম্পন্ন হয়।
এবং গৃহের যে দুইটা সম্পদ আছে, এর আগে আমি বলেছি কোন কোন সম্পদ, মানবীয় সম্পদ এবং বস্তুগত সম্পদ। এই দুইটা সম্পদের অপচয় রোধ হয়, অর্থাৎ এই দুইটা সম্পদেরই সঠিকভাবে ব্যবহার হয়। আচ্ছা, এবার আমরা জানব কোনটা সম্পর্কে, এবার জানব সমন্বয় সাধন, অর্থাৎ নিয়ন্ত্রণ, বাস্তবায়ন, নিয়ন্ত্রণের গুরুত্ব, এটুক সম্পর্কে আমরা অলরেডি জেনে ফেলেছি। তাহলে সমন্বয় সাধনটা কি? সমন্বয় সাধন হচ্ছে কোঅর্ডিনেশন, অর্থাৎ কাজের যে বিভিন্ন অংশ ও ব্যক্তির মধ্যে সামঞ্জস্য রাখাকেই সমন্বয় সাধন বলে। অর্থাৎ একটা কাজ, সেই কাজটা কে কে করছে বা ওই কাজের বিভিন্ন যে অংশ, এই দুইটা বিষয়ের মধ্যে সংযোগ রাখাকে কি বলে? সমন্বয় সাধন বলে। যেমন বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে কি হয়, বিচ্যুতি থাকে, অসামঞ্জস্য পরিলক্ষিত হতে পারে। এদের মধ্যে ঐক্যের জন্য গৃহ পদক্ষেপকেই সমন্বয় সাধন বলা হয়। কোনো কাজে আমি যেভাবে চাচ্ছি সেভাবে হয়তো অন্যান্য ব্যক্তিরা আছে তারা করছে না, বা তারা হয়তো বুঝতে পারছে না, বা বিভিন্ন রকম বিচ্যুতি ঘটছে। তাহলে কি করতে হবে? এই যে অসামঞ্জস্যটা তা থাকছে, এই বিচ্যুতিটা থাকছে, সেটাকে আমাকে দূর করে কাজটাকে খুব স্মুথলি করে যেতে হবে। আর এই কাজটাই হচ্ছে করবে কি? সমন্বয় সাধন। সমন্বয় ছাড়া কিন্তু কোনো পরিকল্পনায় কখনোই সফল হতে পারে না। পরিবারের বিভিন্ন কাজের মধ্যে উপযুক্ত সংযোজনের ধারা প্রতিষ্ঠিত করতে পারলে সার্বিক কর্মকাণ্ডের অগ্রগতি আশা করা যায়। কি বুঝলাম আমরা এটা দিয়ে? যে পরিবারের যে বিভিন্ন কাজ আছে, এটার মধ্যে উপযুক্ত যদি সংযোজনের ধারা প্রতিষ্ঠিত আমরা করতে পারি, তাহলে আমরা যেসব পরিকল্পনা করি, যেসব সিদ্ধান্ত গ্রহণ করি, সব কিছুই খুব সুন্দরভাবে সম্পন্ন হবে বা এর অগ্রগতি আমরা আশা করতে পারবো। আচ্ছা, এখন হচ্ছে কি, তাহলে সমন্বয় সাধনটা কি জানলাম, এবার সমন্বয় সাধনের গুরুত্ব কি। পরিকল্পনাকে বাস্তবে পরিণত করতে সমন্বয় সাধনের প্রয়োজন। কি জানলাম? পরিকল্পনাকে বাস্তবে পরিণত করতে সমন্বয় সাধনের প্রয়োজন। তারপর কাজকে এগিয়ে নিতে সমন্বয় সাধনের প্রয়োজন। ব্যক্তি ও তার কাজে সাহায্য প্রদান ও পথপ্রদর্শক হিসেবে সমন্বয় সাধন গুরুত্বপূর্ণ। তারপর সমন্বয় সাধনের মাধ্যমে কাজ সম্বন্ধে যথেষ্ট পরিষ্কার ধারণা লাভ করা যায়। কাজের শুরু থেকে শেষ সার্বিক অগ্রগতি প্রদানে সমন্বয় সাধন গুরুত্বপূর্ণ। এটা কিন্তু খুব সহজভাবেই দেয়া আছে যে সমন্বয় সাধনটা কেন এতটা গুরুত্ব বহন করছে। কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ব্যক্তি এবং তার কাজে যে সাহায্য করবে বা পথ প্রদর্শন করবে সেটার জন্য, এবং কাজ সম্বন্ধে যথেষ্ট পরিষ্কার ধারণা লাভ করার জন্য, তাই না? এবং সর্বোপরি কাজটা শুরু থেকে শেষ পর্যন্ত সার্বিক অগ্রগতি প্রদানের জন্যই আমার সমন্বয় সাধনটা খুবই গুরুত্বপূর্ণ। এই যে গৃহ ব্যবস্থাপনার ধাপগুলো আমরা আলোচনা করছি, এখানে কিন্তু আমাদের বাস্তব জীবনেও এইভাবে যদি আমরা চলতে পারি, তাহলে কি হবে? আমাদের লক্ষ্য বা আমাদের উদ্দেশ্য অর্জন খুব সহজ হবে এবং আমরা খুব ভালোভাবে সেটা আমাদের জীবনে প্রভাবিত করবে, আমাদের জীবনকে প্রভাবিত করবে, আমাদের জীবনে খুব ভালো একটা প্রভাব ফেলবে। আচ্ছা, এরপর আমরা সমন্বয় সাধন এবং সমন্বয় সাধনের গুরুত্বটা আলোচনা করে ফেলেছি। এরপর আমরা কোনটা আলোচনা করব? মূল্যায়ন নিয়ে, বা মূল্যায়নের ইংরেজিতে কি বলি আমরা? ইভ্যালুয়েশন। তাহলে মূল্যায়ন বা ইভ্যালুয়েশনটা কি? কাজের ভালো মন্দর বিচার করাকে মূল্যায়ন বলে। খুব সংক্ষেপেই আমরা বলে ফেলতে পারছি কি কাকে মূল্যায়ন বলে? কাজের ভালো মন্দ বিচার করাকে মূল্যায়ন বলে। পরিকল্পনা ও নিয়ন্ত্রণের ওপর কাজের ফলাফল নির্ভর করে, কিন্তু মূল্যায়ন ছাড়া কোনো কাজের সফলতা বা বিফলতা নিরূপণ করা যায় না। অর্থাৎ একটা কাজ তো বিভিন্নভাবে শেষ হয়, তাই না? কিন্তু আমি যখন মূল্যায়নে যাব তখনই আমি বুঝতে পারবো যে এই কাজটা কতটা সঠিকভাবে সম্পন্ন হয়েছে বা কতটা সফলতার সাথে শেষ করতে পেরেছে। অর্থাৎ ব্যবস্থাপনার প্রত্যেকটা ধাপ অনুসরণ করে
এই কাজটা সম্পন্ন হয়েছে কিনা সেটা আমরা কিসের মাধ্যমে জানতে পারবো? মূল্যায়নের মাধ্যমে। ঠিক আছে, অর্থাৎ কাজটি যদি আমরা আরও বলি যে মানে কাজটি করার পেছনে যে লক্ষ্য ছিল তা অর্জনে পূর্ববর্তী যে পর্যায়গুলো ছিল সেটাকে সুচারুভাবে মূল্যায়ন করতে হবে, তাহলে আমাদের উদ্দেশ্যটা খুব সুন্দরভাবে সম্পন্ন হবে। তাহলে আমরা মানে বইয়ের ভাষায় যদি আরেকটু বলি যে মূল্যায়নের মাধ্যমে আমাদের কাজের উন্নতি সাধিত হয়। সময়, শক্তি, অর্থ, গৃহকর্ম ইত্যাদি পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন কাজের ফলাফলের বিস্তারিত ও সূক্ষ্ম মূল্যায়ন ব্যবস্থাপককে কাজের সাফল্য অর্জনে সহায়তা করে। কিভাবে সহায়তা করছে? সময়, শক্তি, গৃহ ইত্যাদি পরিচালনার ক্ষেত্রে কাজের যে ফলাফল সেটার সূক্ষ্ম মূল্যায়নের মাধ্যমেই কিন্তু ব্যবস্থাপক তার কাজের সফলতা অর্জন করছে এবং সেটাতে ব্যবস্থাপককে সহায়তা করছে এই মূল্যায়ন। আচ্ছা, তাহলে মূল্যায়নের গুরুত্বটা আমরা একটু জানি এবার। মূল্যায়নের গুরুত্ব যদি আমরা বলি তাহলে বলতে পারি যে কাজের সফলতা ও বিফলতা নিরূপণ করা যায়। তারপরে মূল্যায়নের মাধ্যমে লক্ষ্য অর্জিত হলো কিনা বা কতটুকু হলো তা পরিমাপ করা যায়। মূল্যায়নের মাধ্যমে পরবর্তী পরিকল্পনা ত্রুটিমুক্ত ও ফলপ্রসূ করে তোলা সম্ভাবনা সৃষ্টি হয়। অর্থাৎ আমি এখন যেটা কাজ করছি সেটা যদি আমার কোনোভাবে ভুল হয়, কোনো রকম ত্রুটি থাকে, আমি পরবর্তীতে কী করব? আমি ত্রুটিমুক্ত এবং খুব ফলপ্রসূ ভাবে যেন কাজটা সম্পন্ন হয় সে বিষয়ে আমরা সিদ্ধান্ত মানে সেইভাবে আমরা কাজটা করতে পারবো। তাহলে পরবর্তী লক্ষ্য অর্জনটা আমাদের অনেক বেশি গ্রহণযোগ্য হবে। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা আলোচনা করব লাস্ট আমাদের যেটা সিদ্ধান্ত গ্রহণ বা ডিসিশন মেকিং। আচ্ছা, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সিদ্ধান্তটা কোন শব্দ আমরা একটু জানি। এটা হচ্ছে একটা ল্যাটিন শব্দ ডিসিডো শব্দ থেকে কিন্তু এই সিদ্ধান্ত ডিসিশন শব্দটা এসেছে। ডিসিডো এর অর্থটা যদি আমি বলি, এর অর্থ হচ্ছে কাটা, অর্থাৎ সিদ্ধান্ত গ্রহণ কিন্তু গৃহ ব্যবস্থাপনার মৌলিক কার্যকলাপগুলো আছে তার একটা মৌলিক অঙ্গ। একটি গৃহ ব্যবস্থাপনার মানে প্রাণস্বরূপ বিষয়েও আমরা বলতে পারি, কারণ সিদ্ধান্ত ছাড়া কিন্তু গৃহ ব্যবস্থাপনার কোনো কাজই সম্পন্ন হবে না। সেটা ছোট হোক বড় হোক, যে কোনো কাজেই মানুষকে সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। ঠিক আছে, তাহলে আমরা সিদ্ধান্ত বলতে যদি মানে শুধু সংজ্ঞাটুক সুন্দর করে বলতে চাই, তাহলে সিদ্ধান্ত বলতে কিছু বিকল্প পন্থা থেকে একটি বাছাই করা বা একটি কাজের ধারা নির্বাচন করাই হচ্ছে সিদ্ধান্ত। অর্থাৎ যে কোনো কাজ করতে হলে আমাদের কি হয়, অনেকগুলো বিকল্প চিন্তা মাথায় আসে। ঠিক আছে, যে আমি এই কাজটা এভাবে করতে পারি, না এভাবে না, ও ওইভাবে করেছিল, ওইটা মনে হয় বেশি ভালো ছিল, তাহলে আমি ওইভাবেও করতে পারি। এরকমভাবে কি হয়, অনেকগুলো চিন্তা কিন্তু বিকল্প চিন্তা আমাদের মাথায় আসে। এই যে সার্বিক চিন্তাগুলো থেকে সবচেয়ে সঠিক একটা চিন্তা আমরা গ্রহণ করি, যে এই কাজটা এইভাবে করলে আমার এই 5টা যে ধাপ আমি চিন্তা করলাম, 5টার হচ্ছে বিকল্পের মধ্যে এই বিকল্পটা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। ওই 5টা থেকে ওই একটা গ্রহণ করাটাই হচ্ছে আমার সিদ্ধান্ত। বোঝা গেল? অর্থাৎ আমরা যে মানে বিবেচনাকে ভিত্তি করে বিকল্প বাছাই করাকেই সিদ্ধান্ত গ্রহণ বলে। খুব সংক্ষেপে এক লাইনে আমরা এটা বলে দিতে পারি যে বিবেচনাকে ভিত্তি করে বিকল্প বাছাই করাকে সিদ্ধান্ত গ্রহণ বলে। আচ্ছা, চলো তাহলে অন্যান্যগুলোর মধ্যে এটারও কি কি গুরুত্ব আছে আমাদের জীবনে বা আমাদের সার্বিক জীবন ব্যবস্থায় সেটা সম্পর্কে একটু জানি। সিদ্ধান্ত গ্রহণ যে কোনো সমস্যার সমাধানই সঠিক পথ নির্দেশ করে, ফলে সর্বোত্তম সমাধান নিশ্চিত হয়। সিদ্ধান্ত গ্রহণের জন্য সমস্যার স্বরূপ উদ্ঘাটন করতে হয়, এজন্য সমস্যা নিয়ে চিন্তাভাবনা করতে হয়। এতে মেধা, মননশীলতা, যুক্তি ও অনুসন্ধানী মনোভাব গড়ে ওঠে। অর্থাৎ
সিদ্ধান্ত গ্রহণ করতে গেলে আমার কী করতে হচ্ছে, আমার যে সমস্যা সেটার স্বরূপটা কি, মানে এই সমস্যাটা কেন হচ্ছে, কী জন্য হচ্ছে, কীভাবে হচ্ছে, সেইটা সম্পর্কে আমাকে জানতে হচ্ছে। আর যখনই আমি এটা সম্পর্কে জানতে চাচ্ছি তখন আমার কিন্তু চিন্তাভাবনা করতে হচ্ছে। এতে করে কি হচ্ছে, আমার চিন্তা শক্তি বাড়ছে, আমার মেধা বাড়ছে, আমার যুক্তি বা আমার অনুসন্ধানের যে মনোভাব সেটা বেড়ে উঠছে। সীমিত সম্পদ সুপরিকল্পিতভাবে ব্যবহারের ওপর পরিবারের সাফল্য নির্ভর করে। সঠিক সিদ্ধান্তের মাধ্যমে এগুলোকে এমনভাবে ব্যবহার করা যায় যা থেকে সর্বোত্তম ফল লাভ করা যায়। পরিবারের ব্যয় নিয়ন্ত্রণের জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং সেটা খুব বেশি কার্যকর হয়। তারপরে সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে সমস্যা সমাধানের বিকল্প পন্থা নির্ধারণ করা থাকে বলে সিদ্ধান্ত বাস্তবায়নে অযথা সময় নষ্ট হয় না। অর্থাৎ আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, ঠিক আছে, সেই সিদ্ধান্তটা গ্রহণ করতে গিয়ে যদি কোনো সমস্যা হচ্ছে তাহলে কি হচ্ছে, আমি আরও যে বিকল্পগুলো অনুসন্ধান করে রাখছি এইটাতে আমার প্রবলেম হলে আমি ওই বিকল্প থেকে একটা গ্রহণ করে নিতে পারছি। তাহলে কি বোঝা যাচ্ছে যে আমার বাড়তি সময় নষ্ট হচ্ছে না, আমার সময়ের স্বল্পতা হচ্ছে এবং আমার চিন্তা শক্তিও কি হচ্ছে, চিন্তাটা আমার মানে অন্য কাজে ব্যয় হচ্ছে না, যে না এটা দিয়ে তো হলো না, আমার সিদ্ধান্ত গ্রহণের সঠিকভাবে আমি কাজ করতে পারলাম না, তাহলে আমার কি করতে হবে এটা নিয়ে আমার আর চিন্তাভাবনার প্রয়োজন পড়ছে না, কারণ আমি অলরেডি অনেকগুলো বিকল্প আমি সেট করে রেখেছি। সঠিক সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে পরিবারকে নানা প্রতিকূলতা ও ক্ষতির হাত থেকে রক্ষা করা যায়। ঠিক আছে, তাহলে আমরা তো বুঝতে পারলাম, তাই না, যে সিদ্ধান্ত গ্রহণগুলো কেন আমাদের জন্য এতটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, এই যে আমরা সিদ্ধান্ত গ্রহণ পড়ছি, এখানে কিন্তু সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আমাদেরকে কয়েকটা স্তর বা পর্যায় আছে। মানে আমি যে সিদ্ধান্তটা গ্রহণ করব সেখানে কয়েকটা পর্যায়ে আমাকে এই সিদ্ধান্ত গ্রহণের বিষয়ে যেতে হবে। তাহলে সেগুলো কি কি? সিদ্ধান্ত গ্রহণের একটি জটিল প্রক্রিয়া। এক্ষেত্রে আমাকে 5টা স্তর রয়েছে, সেই 5টা স্তরকে আমাকে অনুসরণ করতে হয়। কিভাবে? পর্যায়ক্রমে। ঠিক আছে, মানে একসাথে কিন্তু 5টা স্তর আসে না, পর্যায়ক্রমে এই স্তরগুলো চলে আসে। তাহলে এই স্তরগুলো কি কি একটু আমরা জানি। সমস্যার স্বরূপ উপলব্ধি, ডিফাইনিং দ্য প্রবলেম টু বি ডিসাইডেড। ঠিক আছে, এরপর হচ্ছে বিকল্প অনুসন্ধান, সেকিং অল্টারনেটিভ। এরপর বিকল্প সম্পর্কে চিন্তা, থিঙ্কিং থ্রো অল্টারনেটিভস। এরপর একটি সমাধান গ্রহণ, সিলেকশন দ্য অ্যান্ড সলিউশন। গৃহীত সিদ্ধান্তের জন্য দায়িত্ব গ্রহণ, অ্যাকসেপ্টিং রেসপন্সিবিলিটি ফর দ্য ডিসিশন। ঠিক আছে, আচ্ছা চলো এইগুলো নিয়ে আমি খুব সংক্ষেপে একটু আলোচনা করে ফেলি। যে সমস্যার স্বরূপ উপলব্ধি, অর্থাৎ সিদ্ধান্ত গ্রহণের যে ধাপগুলো, তার প্রথমটা কোনটা? সমস্যার স্বরূপ উপলব্ধি। অর্থাৎ সমস্যা সম্পর্কে উপলব্ধি করতে হবে, সমস্যাকে চিহ্নিত করতে হবে এবং এর সংজ্ঞা দেওয়া সিদ্ধান্ত গ্রহণের প্রথম স্তর। তাহলে কি বুঝলাম আমি? সমস্যাটা কি সেটা আমাকে কি করতে হবে? উপলব্ধি করতে হবে, সমস্যাটাকে চিহ্নিত করতে হবে। তারপর গিয়ে আমি সেই সমস্যাটা নিয়ে কিন্তু আলোচনা করতে পারবো। যেহেতু পরিবারের সদস্যদের আচরণ সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়, তাই না? কি বললাম? যে পরিবারের সদস্যদের আচরণ সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়, ফলে অনেক সময় পরিবার বুঝতেই পারে না যে এই আচরণের বা এই যে পরিবর্তন, এটা কি স্বাভাবিক নাকি এটি একটি সমস্যা। তাই সিদ্ধান্ত গ্রহণের পূর্বে আমাদেরকে সমস্যাটি সম্পর্কে সম্পূর্ণভাবে অবগত হওয়া প্রয়োজন। দেখো, উদাহরণস্বরূপ যদি আমি বলি যে পরিবারের কোনো সদস্য বেড়াতে যেতে চায়, এটি একটি সহজ সমস্যা, কিন্তু বেড়াতে যেতে হলে কি করতে হবে? অর্থ, যানবাহন, নিরাপত্তা ইত্যাদির ব্যবস্থাও সাথে সাথে থাকতে হবে। তাই সিদ্ধান্ত গ্রহণের পূর্বে সমস্যাটিকে
সঠিকভাবে মূল্যায়ন করে সম্পূর্ণভাবে অবগত হওয়া প্রয়োজন। অর্থাৎ আমি যখন এই সিদ্ধান্তটা নিচ্ছি যে আমি বেড়াতে যাব, তখন আমার যে অর্থ, সেই অর্থের যোগান থাকতে হবে এবং যানবাহন আমি কিসে যাব সেটাও আমাকে আগে থেকে সঠিকভাবে সিদ্ধান্ত নিয়ে ফেলতে হবে এবং আমার নিরাপত্তার বিষয়টাও আমাকে ব্যবস্থা করতে হবে। অর্থাৎ আমি যেখানে যাচ্ছি সেটা আমার জন্য, সেই বেড়ানোর জায়গাটা আমার জন্য নিরাপদ কিনা সার্বিক খোঁজখবরটা এই বিষয়ে আমাকে নিতে হবে। তাহলে ফার্স্ট গেল সমস্যা স্বরূপ উপলব্ধি। এরপর হচ্ছে সমস্যা সমাধানের বিকল্প অনুসন্ধান। এটা হচ্ছে দ্বিতীয় ধাপ। সমস্যা সমাধানের বিকল্প পন্থা উদ্ঘাটন। এই স্তরে সিদ্ধান্ত গ্রহণকারীকে সমস্যার সব যে বিকল্পগুলো আছে সেগুলো সম্পর্কে জানতে হবে। মানে জ্ঞান, অভিজ্ঞতা, সময় ও শক্তি বিকল্প পন্থা অনুসন্ধানের জন্য প্রয়োজন, কিন্তু এগুলো সীমাবদ্ধতার কারণে সবসময় সঠিক উপায় নির্ধারণ করা সম্ভব হয় না। এতে কি হয়? ত্রুটি দেখা যায়। উদাহরণ হিসেবে যদি আমি বলি যে গৃহকর্তা ঢাকার বাইরে কোনো একটি দূরবর্তী স্থানে যেতে হলে কী ধরনের যানবাহন নির্বাচন করবেন সেটা যাচাই করতে হবে। যেমন বাসের পরিবর্তে প্লেন, ট্রেন, স্টিমার, এগুলো বিভিন্ন পদ্ধতি। তাহলে এই যে আমি ঢাকার বাইরে যাচ্ছি, এক্ষেত্রে আমি কয়টা বিকল্প নির্ধারণ করলাম। একটা হচ্ছে ট্রেন, একটা হচ্ছে প্লেন, একটা হচ্ছে স্টিমার। এই বিকল্প যে ব্যবস্থাগুলো আমি নিচ্ছি এগুলো সম্পর্কে আমাকে জানতে হবে যে এগুলো, ধরো ট্রেনে আমি যাব, তাহলে ট্রেনে যাওয়াটা কতটা অসুবিধার, বা আমি কতটা দ্রুত পৌঁছাবো, বা আমি যেখানে যেতে চাই সেখান থেকে ট্রেন স্টেশনটা কত দূর। সেমভাবেই আমি যখন স্টিমারে যাব বা আমি যখন প্লেনে যাব তখন আমাকে এই বিকল্পগুলো সম্পর্কেও এভাবে জেনে নিতে হবে। ঠিক আছে? তাহলে তো বোঝা গেল না যে বিকল্পটা কী এবং এই বিকল্পটাকে আমাদের কিভাবে জানতে হবে এবং কিভাবে আমাদের মাথায় রাখতে হবে। যদি ট্রেনে আমার জন্য সুবিধাজনক না হয় তাহলে কি করব? আমি প্লেনে যাব। প্লেনটা না হলে আমি স্টিমারে যাব, তাই না? তাহলে আমি তো আগে থেকে এই বিকল্পগুলো অনুসন্ধান করে রেখেছি, তাহলে আমি একটা বাদ দিয়ে আরেকটা খুব সহজেই পছন্দ করে নিতে পারবো। আচ্ছা, এবার হচ্ছে বিকল্প যে সমস্যা সেগুলোর সমাধান সম্পর্কে চিন্তা। এই স্তরে বিকল্প পন্থাগুলো বিশদভাবে মূল্যায়ন করতে হবে। এর সুবিধা অসুবিধা, এর ফলাফল, সেগুলো নিয়েও চিন্তাভাবনা করতে হবে। সেজন্য সিদ্ধান্ত গ্রহণকারীকে কী হতে হবে? দূরদৃষ্টি সম্পন্ন। তাহলে ভবিষ্যতে সমস্যা সমাধান বা ফলাফল সম্পর্কে নিশ্চিত হতে পারে। ভবিষ্যতে অনেক পরিবর্তন দেখা যায়, যার ফলে পরিকল্পিত যে ফলাফল সেটা অর্জিত না হতে পারে। আবার সিদ্ধান্ত গ্রহণকারীর দৃষ্টিভঙ্গির পরিবর্তনের ফলে কোনো বিকল্প ভবিষ্যতের মূল্যায়ন নির্ধারিত মূল্যায়ন থেকে অনেকটা পৃথক হতে হয় বা হতে পারে। তাহলে সময়ের এই সীমাবদ্ধতার কারণে বিকল্প অনুসন্ধানে কিন্তু বিঘ্ন ঘটতে পারে। আচ্ছা, এরপর হচ্ছে কি একটি সমাধান গ্রহণ। বিকল্প যে পন্থাগুলো সেখান থেকে যে কোনো একটা বিকল্প বেছে নেওয়াটাই হচ্ছে সমাধান গ্রহণ বা সিদ্ধান্ত গ্রহণের একটা চতুর্থ স্তর। এটা কিন্তু খুব প্রভাবশালী একটা স্তর। এটা মানুষের সমস্ত জীবনধারাকে প্রভাবিত করে। অর্থাৎ বিকল্প সমাধানগুলো সম্পর্কে মানুষ সম্পূর্ণ অবগত হওয়া সম্ভব নয় বলেই সিদ্ধান্ত গ্রহণকারীকে একটি সমাধান বেছে নিতে হয়। অনেক ক্ষেত্রে দৈবক্রমে মন এক বা একাধিক সমাধান থেকে কী করে? অনেকগুলোর প্রতি কিন্তু আকৃষ্ট হয়ে পড়ে। এই আকৃষ্ট হওয়া পারিপার্শ্বিক অবস্থার উপর অনেকটা নির্ভর করে। সিদ্ধান্ত গ্রহণকারীর আয়, বয়স, অভিজ্ঞতা বা তার দূরদর্শিতা, তার শিক্ষা ব্যবস্থা, মানে সে কতটুকু শিক্ষিত ইত্যাদির ওপর কিন্তু এই বিকল্প সমাধান গ্রহণ অনেক অংশে নির্ভর করে। এবং সে যতটা অভিজ্ঞ হয়, সে যতটা শিক্ষিত হয়, সে যতটা দূরদর্শী সম্পন্ন হয়, তার পক্ষে কিন্তু একটা সঠিক সমাধান গ্রহণ করাটা খুব সহজ হয়ে যায় এবং সেটা পরিবারের বা ব্যক্তির জীবনে খুব ভালো একটা প্রভাব ফেলে। আচ্ছা, এবার হচ্ছে গৃহীত সিদ্ধান্ত গ্রহণের জন্য দায়িত্ব গ্রহণ। অর্থাৎ
সিদ্ধান্ত যে গ্রহণ করব সেই গ্রহণ করার ধাপটা কিন্তু শেষ, মানে আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে আমি এই কাজটা করতে চাই। এখন সিদ্ধান্ত গ্রহণের জন্য যে দায়িত্ব গ্রহণ, এটা হচ্ছে শেষ ধাপ। যে সিদ্ধান্ত গ্রহণ করা হয় সেই সিদ্ধান্ত গ্রহণকারীকে তার ফলাফল জেনে দায়িত্ব গ্রহণ করা উচিত। এই দায়িত্ব গ্রহণ না করলে কি হবে, পূর্ববর্তী সব প্রচেষ্টায় কিন্তু ব্যর্থ হবে। তাহলে কি হবে, এই ব্যর্থতাই কিন্তু আমাদের লক্ষ্য অর্জনের ব্যর্থতা। ঠিক আছে, তাহলে সিদ্ধান্ত বাস্তবায়নে কোনো সমস্যার উদ্ভব হলে সিদ্ধান্ত গ্রহণকারী পরিবারের সদস্যদের সাথে কি করবে, আলোচনা করবে। আলোচনার সাপেক্ষে সিদ্ধান্তে পরিবর্তন আনবে, কিন্তু প্রথমে দায়িত্ব নিতে হবে এবং যে দায়িত্ব বহন করবে তার সাথে কি করতে হবে, সবার একটা সুসম্পর্ক বজায় রাখতে হবে। তাহলে আমরা তো বুঝতে পারলাম না যে সিদ্ধান্ত গ্রহণের ধাপ বা পর্যায়গুলো কি এবং এটা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। এই ধাপগুলো মানে প্রত্যেকটা স্তরে স্তরে হচ্ছে একটার পর একটা আমাদের জীবনে প্রতিফলন করানোর জন্য প্রথমে আমাদের কি করতে হবে, সমস্যার স্বরূপ উপলব্ধি করতে হবে, বিকল্প অনুসন্ধান করতে হবে, বিকল্প সম্পর্কে চিন্তা করতে হবে, যে কোনো একটা সমাধান গ্রহণ করতে হবে এবং যেই সমাধানটা আমি গ্রহণ করলাম তার জন্য আমাকে দায়িত্ব নিতে হবে। ঠিক আছে, আচ্ছা এবার আমি কি সম্পর্কে জানব, একক সিদ্ধান্ত ও দলীয় সিদ্ধান্ত, অর্থাৎ ইন্ডিভিজুয়াল অ্যান্ড গ্রুপ ডিসিশন মেকিং। একটি পরিবারে ব্যক্তিগত ও দলগত উভয় প্রকার সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজন হয়। তো পরিবারে কী ধরনের সিদ্ধান্ত নেওয়া হবে তা নির্ভর করে তাদের কাজের প্রকৃতির ওপর। সিদ্ধান্ত সাধারণত কয় প্রকার হচ্ছে, তাহলে 2 প্রকার, একটা হচ্ছে একক সিদ্ধান্ত, একটা হচ্ছে দলীয় সিদ্ধান্ত। আমি একটু জেনে নিই একক সিদ্ধান্তটা কি। ব্যক্তিগতভাবে যে সিদ্ধান্ত গ্রহণ করা হয় সেটাই হচ্ছে একক সিদ্ধান্ত। এটা হচ্ছে তার নিজস্ব চাহিদা, জ্ঞান, প্রয়োজন ইত্যাদির আলোকেই সে এই সিদ্ধান্তটা গ্রহণ করে থাকে। আর দলীয় সিদ্ধান্ত কি, দলগতভাবে যে সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে সেটাই হচ্ছে দলীয় সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের ক্ষেত্রে পরিবারের সব সদস্য কম বেশি অংশগ্রহণ করে থাকে। আচ্ছা, এখন দেখো যে একক এবং দলীয় সিদ্ধান্তের ক্ষেত্রে কিছু বিষয় লক্ষ্য করা যায়। যেমন একক সিদ্ধান্তের ব্যাপারে জটিল তখন হয় যখন হচ্ছে সমন্বয়হীনতা থাকে না, অর্থাৎ আমি সিদ্ধান্ত একা নিতে পারি কিন্তু সেই সিদ্ধান্তে যদি আমার পরিবারের কারোর প্রয়োজন হয়, তাহলে তার সাথে যদি আমার যোগাযোগটা না ভালো থাকে তাহলে কিন্তু আমার এই যে সংযোগ সাধন বা সমন্বয় সাধন সেটা কিন্তু হচ্ছে না। তাহলে কী হবে, আমার এই সিদ্ধান্তটাকে আমি কিন্তু সঠিকভাবে সম্পন্ন করতে পারবো না। তারপর দলীয় সিদ্ধান্তের ক্ষেত্রে কী হয়, দলের সদস্যদের প্রাধান্য দিতে হবে। অর্থাৎ দলীয় সিদ্ধান্ত আমি বললাম মুখে যে আমি দলীয় সিদ্ধান্ত গ্রহণ করব, কিন্তু যদি আমি দলের যে যা বললো সবাইকে এত গুরুত্ব না দিয়ে নিজের মতো সিদ্ধান্ত নিয়ে ফেললাম, তাহলে কি হবে, এটা নিশ্চয় হবে না এবং এটাকে কখনোই দলীয় সিদ্ধান্ত হিসেবে বিবেচনা করা যাবে না। তাহলে আমাকে দলীয় সিদ্ধান্ত গ্রহণ করতে হলে সদস্যদেরকে